তুমি কোথায়? আরে বাবা, এই তো আসছি। বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। তুমি পৌঁছে গেছো? হ্যাঁ, মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। ওকে, আমি অটোয় উঠছি। 5 মিনিট মতো লাগবে। রাখছি ফোনটা। আচ্ছা, রাখো। সুবর্ণ আর অহনার দুদিন পরেই বিয়ে। বিয়ের আগে আরেকবার দুজন দেখা করতে চায়। সুবর্ণ প্রথমে রাজি হয়নি, কিন্তু অহনাই একরকম জোর করেছিল। গত 10 বছরের সম্পর্কে প্রেমিকাকে মুখের ওপর না বলতে পারেনি কখনো সুবর্ণ, তাই এখনো না এসে থাকতে পারেনি। কিছুক্ষণ পরেই সামনের রাস্তাটার দিকে তাকিয়ে চোখ আটকে গেল সুবর্ণর। অহনা আসছে, পরনে সুবর্ণর উপহার দেওয়া রানী রঙের শাড়ি, হাতে কালো ভ্যানিটি ব্যাগ, খোঁপায় আটকানো গোলাপে গোলাপ। কিছু দূর এগিয়ে এসেই সুবর্ণর নাকের কাছে তুড়ি মারল অহনা। কি হলো, হাঁ করে কি এত দেখছো? আজ প্রথমবার দেখছো নাকি? হাসি চেপে বলল অহনা। না, এরপর তো আর মিস অহনা রায়কে দেখতে পাবো না। মিসেস অহনা চৌধুরীকে দেখতে হবে সকাল সন্ধে। তাই ভালো করে শেষবারের মতো প্রেমিকাটাকে দেখে নি। এরপর তো আর প্রেমিকা না, বউ হিসেবে দেখতে হবে বুড়ো বয়স পর্যন্ত। হয়েছে হয়েছে, এবার থামো। তোমাকেও পাঞ্জাবিতে হেব্বি হ্যান্ডু লাগছে। ইচ্ছে করছে সেই কলেজ লাইফের মতো ঝাড়ি মারি। ইস, হবু কনে বউ, তার মুখের কি ভাষা! অবশ্য আমারও যে সেকেন্ড টাইম ক্রাশ খেতে ইচ্ছে করছে না তা বলবো না। অনেক বকবক হয়েছে, এবার আসল কথায় আসি সুবর্ণ। একটা ইম্পর্টেন্ট কারণে তোমায় ডেকেছি আজ। বলো। আগে মন্দিরের ভেতর চলো। জুতো খুলে মন্দিরের ভেতরে ঢুকলো ওরা। ভ্যানিটি ব্যাগ থেকে সুদৃশ্য সিঁদুর কৌটো বের করলো অহনা। কৌটোটা খুলে সুবর্ণর দিকে এগিয়ে দিয়ে বলল, পরিয়ে দাও। মানে? মানে আবার কি? তুমি বাংলা বোঝো না? বললাম তো, সিঁদুরটা আমার সিঁথিতে পরিয়ে দাও। এটা কিরকম পাগলামি? পরশুই তো আমাদের বিয়ে, এখন হঠাৎ? তো দুদিন পর যার সিঁথিতে সিঁদুর পরাবে তাকেই দুদিন আগে বিয়ে করলে কি সমস্যা তোমার? সমস্যা কিছুই নয়। আমি সবার সামনে তোমায় বিয়ে করতে চাই অহনা, এভাবে লুকিয়ে চুরিয়ে নয়। প্লিজ সুবর্ণ, আর কথা বাড়িও না। আমার হাতে বেশি সময় নেই। মানে? মানে বাড়িতে বন্ধুর বাড়ি যাচ্ছে বলে অনেক কষ্টে ম্যানেজ করেছি। বেশি দেরি করলে ঝাড় দেবে মা। প্লিজ সিঁদুরটা পরিয়ে দাও না সুবর্ণ। অচেনা অজানা মেয়েকে তো আর পড়াচ্ছ না, হবু বউকে পড়াচ্ছ। তাও এত ভাবতে হচ্ছে কেন জানি না। সুবর্ণ আর বারণ করল না। ঠাকুরকে সাক্ষী রেখে অহনার সিঁথি রাঙিয়ে দিল সুবর্ণ। কিন্তু অহনা, তোমার চোখ মুখ এমন শুকনো লাগছে কেন? সব ঠিক আছে তো? আরে বাবা, সব ঠিক আছে। বোঝোই তো, কাল বাদ পরশু আমার বিয়ে। বাড়িতে হাজার কাজকর্ম। আমাকেও বেশ কিছু কাজে হাত লাগাতে হচ্ছে। বাড়িতে এত লোক, তাদের আপ্যায়ন করতে হচ্ছে। ঠিকমতো খাওয়া ঘুম কিচ্ছু হচ্ছে না। কেটে গেল দুদিন। এসে গেল বিয়ের দিন। সুবর্ণর বুকের মাঝে একটা দুরু দুরু ভাব। বরের সাজে রওনা দিল অনুষ্ঠান বাড়ির উদ্দেশ্যে। অহনার মা বাবা বরণ করে নিলেন সুবর্ণকে, বরযাত্রীদের আপ্যায়ন করলেন। এগিয়ে এলো শুভ মুহূর্ত। সুবর্ণ এসে বসল বিয়ের মণ্ডপে। পুরোহিত মশাই হাঁকলেন, কনেকে নিয়ে এসো। কনেপক্ষ ব্যস্ত হয়ে পড়ল। অহনার ঘরের দিকে গেল সকলে। দরজাটা বন্ধ। অহনার মা ওর নাম ধরে হাঁকলেন, কিন্তু কেউ সাড়া দিল না। মেয়ে শুনতে পাচ্ছে না ভেবে দরজায় ধাক্কা দিতে গিয়ে দেখলেন দরজা ভেজানো। একটু ঠেলতেই খুলে গেল দরজা। হুড়মুড়িয়ে সবাই ঢুকে পড়লেন ঘরে। কিন্তু ঘরে ঢুকেই সবার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। কোথায় কোণে? ঘর যে শূন্য। বিছানায় পড়ে আছে লাল বেনারসি, সোনার একগুচ্ছ গয়না, আর এক পাশে পড়ে আছে একটা চিঠি। বিছানা লাগোয়া গড়াভীম জানালার পাল্লা দুটো খোলা। অহনার মা তাড়াতাড়ি চিঠিটা খুললেন। মেয়ের হাতের লেখা চিনতে একটুও দেরি হলো না তার। চিঠিতে লেখা আছে, আমাকে ক্ষমা করো সুবর্ণ। শেষ মুহূর্তে তোমাকে এভাবে বিট্রে করতে আমার একটুও ভালো লাগছে না, কিন্তু আমি নিরুপায়। ও যে প্রত্যেক মুহূর্তে আমাকে হাতছানি দিয়ে ডাকছে। বেশি দিন ওর ডাক এড়িয়ে থাকা যায় না সুবর্ণ। তাই তোমাকে
না জানিয়েই ওর কাছে চলে যাচ্ছি, বরাবরের মতো। আমাকে খুঁজো না প্লিজ, ভালো থেকো, আমার থেকে অনেক ভালো মেয়েকে বিয়ে করো, ইউ ডিজার্ভ বেটার। এই ঘটনার পর ডিপ্রেশনে চলে গিয়েছিল সুবর্ণ। যে মানুষটার সাথে সংসারের স্বপ্ন দেখেছিল ও, সে বিয়ের দিন এভাবে অন্য পুরুষের হাত ধরে চলে যাবে, এ কথা দুঃস্বপ্নেও কল্পনা করেনি ও। অনেক দিন ধরে সাইকিয়াট্রিস্টের কাছে চিকিৎসার পর সেরে উঠেছে ও। অহনা চলে যাবার পর প্রত্যেক মুহূর্তে সুবর্ণকে মেন্টাল সাপোর্ট দিয়ে গেছে অহনার বোন নয়না। কেটে গেছে 2 বছর। 1 সপ্তাহ হলো নয়নার সাথে বিয়ে হয়েছে সুবর্ণর। নতুন সংসার বেশ সুখেই কাটছিল দুজনের। এখন অষ্টমঙ্গলায় নয়নার বাড়িতে এসেছে সদ্য বিবাহিত স্বামী স্ত্রী। কিন্তু এসে থেকেই কেমন যেন অস্বস্তি হচ্ছে ওর অহনার ঘরটার দিকে তাকিয়ে। অহনা বিয়ের দিন বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর থেকেই ওর ঘরের দরজাটা তালা বন্ধ থাকে, কেউ খোলে না ওই দরজা। এমনকি ঘরের জানালাগুলো পর্যন্ত খোলা নিষেধ। ওদের বাড়ির নতুন কাজের মেয়েটা সেদিন ভুল করে ঘরের জানালা খুলে ফেলেছিল, আর তাতে কি মারাত্মক রেগেই না গিয়েছিল নয়না। শুধু এখনই নয়, বিয়ের আগেও সুবর্ণ যতবার এসেছে এই বাড়িতে, নয়নার মা বাবার চেয়েও এই ঘরটা খুলতে দিতে বেশি আপত্তি নয়নার। একসময় যে দিদিভাইকে নয়না চোখে হারাতো, সেই মানুষটি আজ নয়নার চোখে ঘৃণার পাত্র। কারণ জিজ্ঞেস করলেই ও বলে, আমার ভালোবাসার মানুষটিকে যে একসময় এক ঘর লোকের সামনে ঠকিয়ে অপমান করে অন্য কারোর সাথে পালিয়ে গেছে, আমার চোখে সে মরে গেছে। আমি চাই না মৃত মানুষকে নিয়ে কোনো রকম আলোচনা হোক। এরপর তো আর কথা চলে না, তাই বাধ্য হয়েই সুবর্ণ চুপ করে যায়। কিন্তু নয়নার চেয়েও অহনার প্রতি বেশি রাগ তো সুবর্ণর হওয়ার কথা। সবচেয়ে বেশি ঝড়টা তো ওর ওপর দিয়ে গেছে। নয়না সেখানে অহনার মায়ের পেটের বোন। সেদিন রাতে সুবর্ণ এক অদ্ভুত স্বপ্ন দেখল। ও দেখল আবার সেই কলেজ জীবনে ফিরে গেছে ও আর অহনা। কলেজ ছুটির পর অহনা ওর হাতটা ধরে নিয়ে আসছে নিজের বাড়ি। এই স্পর্শ ওর চিরপরিচিত। সুবর্ণকে নিজের ঘরে নিয়ে এলো ও। তুমি একটু বসো, আমি তোমার জন্য চা বানিয়ে আনি। আরে ধুস, ওসব লাগবে না, তুমি একটু আমার পাশে বসো না। বসবো তো, আগে চাটা নিয়ে আসি। সুবর্ণ অহনার ওড়না টেনে ধরল, কিন্তু স্পর্শহীন মেঘের মতো সেই ওড়না ওর হাত থেকে গলে বেরিয়ে গেল। সেদিকে তাকিয়ে অট্ট হাসি হেসে অহনা বেরিয়ে গেল ঘর থেকে। কেটে গেল অনেকটা সময়, কিন্তু অহনা আর ঘরে এলো না। এবার আর বসে থাকতে পারল না সুবর্ণ। অহনার নামটা ধরে হাঁকতে লাগলো, কিন্তু শূন্য বাড়িতে ওর গলার আওয়াজটাই প্রতিধ্বনিত হতে লাগলো বারবার। কেউ সাড়া দিল না। হঠাৎ টেবিলের ড্রয়ারটার দিকে নজর গেল সুবর্ণর। কি যেন মনে হলো ওর। দৌড়ে গিয়ে ড্রয়ারটা খুলল। ড্রয়ারের ভেতর একটা ডায়েরি রয়েছে। কৌতূহলের বশে ও ডায়েরিটা খুলতে যেতেই ঘরের বাইরে থেকে বাজখাঁই গলায় চিৎকার করে উঠল অহনা, ওটা খুলো না সুবর্ণ, ওটা আমার একান্ত ব্যক্তিগত জিনিস। কিন্তু বেপরোয়া সুবর্ণ ওর বারণ না শুনে ডায়েরিটা খুলল। আর তখনই রাগত অহনা ঘরের ভেতর ঢুকে এসে ডায়েরিটা কেড়ে নিল। সুবর্ণ খুব রেগে গেল এবার। ও অহনার হাত থেকে ডায়েরিটা ছিনিয়ে নিতে গেল, আর তখনই অহনা জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। ওর নাক কান মুখ থেকে গল গল করে বেরিয়ে আসছে। নিমেষে মেঝেটাতে ভেসে গেল। চমকে জেগে উঠল সুবর্ণ। গোটা শরীর ঘামে ভিজে গেছে ওর। পাশে নয়না অঘরে ঘুমোচ্ছে। বিছানা থেকে নেমে জল খেয়ে কিছুটা শান্ত হলো ও। ওর মনে হলো এতদিন ধরে বন্ধ থাকা অহনার ঘরটা খুলতে হবে। কিন্তু চাবি তো থাকে নয়নার কাছে। শোয়ার সময় বালিশের নিচে রেখে ঘুমোয়। অত্যন্ত সাবধানে বালিশের নিচ থেকে চাবিটা বের করলো সুবর্ণ। পা টিপে টিপে বেরিয়ে পড়ল ঘর থেকে। হাজির হলো অহনার ঘরটার সামনে। চাবি ঘোরাতেই খুলে গেল ঘর। বহুদিন অব্যবহৃত পড়ে থাকায় ঘরটার এখানে ওখানে জমে আছে ধুলো। সুইচ টিপল, কিন্তু কোনো আলো জ্বলল না। মোবাইলে টর্চ জেলে ও দেখল এই ঘরে কোনো বাল্ব বা টিউবলাইট নেই। সত্যিই তো, যে মেয়ে বাড়ির সকলের চোখে মৃত, তার ঘরে আলো থাকবেই বা কেন? পায়ে পায়ে সুবর্ণ এগিয়ে গেল টেবিলের ড্রয়ারটার দিকে। আলতো টানতেই খুলে গেল ড্রয়ারটা। ভেতরে
ঠিক সেই ডায়েরিটাই, যেটা স্বপ্নে দেখেছিল ও। তবে ধুলো জমে গেছে ডায়েরিটার ওপর। ডায়েরিটা ঝেড়ে ঝুড়ে নিয়ে বিছানায় বসলো সুবর্ণ। পাতাগুলো উল্টে পাল্টে দেখতে লাগলো ও, প্রত্যেকটা পাতাই সুবর্ণকে উৎসর্গ করে। পড়তে পড়তে অজান্তেই চোখ ভিজে গেল ওর। ডায়েরির শেষ পাতায় এসে চোখ আটকে গেল ওর। এই ডায়েরিটা শেষ লেখা হয়েছে সেই দিনে যেদিন অহনা আর সুবর্ণর বিয়ে হওয়ার কথা ছিল। অহনা লিখছে, আজ আমার আর সুবর্ণর বিয়ে, কিন্তু বিয়েটা আজ হবে না। 2 দিন আগেই আমাদের বিয়ে হয়ে গেছে, কিন্তু আজ সকলের সামনে বিয়ে হলে সুবর্ণর জীবন নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি তো সেটা হতে দিতে পারি না। সুবর্ণকে আমি কিচ্ছুটি জানাতে পারিনি, পারবো না। আমার হাতে তো বেশি দিন নেই। গত 3-4 মাস আগে থেকে হঠাৎ রক্তবমি, নাক দিয়ে রক্ত ওঠা শুরু হয়েছিল। পাত্তা দিইনি একদমই, ভেবেছি সেরে যাবে। কিন্তু গত সপ্তাহখানেক শরীরটা বড্ড খারাপ হতে শুরু করলো। খিদে তেষ্টা সব চলে গেল। শরীরের সামান্যতম এনার্জিটুকুও পেতাম না। সারাটা দিন শুধু বিছানায় পড়ে থাকতে ইচ্ছে হতো। বাধ্য হয়ে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার কিছু টেস্ট লিখে দিলেন। রিপোর্ট আসার পর জানতে পারলাম বাসা বেঁধেছে শরীরে, লিউকেমিয়া লাস্ট স্টেজ। হাতে মাসখানেকের বেশি সময় নেই। ভাগ্যের ফের হয়তো একেই বলে, যে মানুষটাকে বিয়ে করে সংসারের স্বপ্ন দেখতাম এতদিন, তার সাথে বিয়ের কয়েকদিন আগেই এমন একটা খবর। কিন্তু মরণকালে একটা অদ্ভুত সাপ জেগে উঠল। মাথা ভর্তি সিঁদুর নিয়ে শ্মশানে যাব। এদিকে সুবর্ণ জীবনটাও নষ্ট করতে মন চাইছে না। ওকে তো কম দিন চিনি না। বিয়ের মাসখানেকের মধ্যেই যদি ভালোবাসার মানুষটা যায়, তবে তার স্মৃতি নিয়ে সারাটা জীবন একা কাটিয়ে দেবে ও। তার চেয়ে যদি আগে ভাগেই ওর হাতে সিঁদুর পরে নিয়ে বিয়ের দিন অনেক দূরে কোথাও চলে যায়, ও সাময়িক কষ্ট পাবে ঠিকই, কিন্তু আমাকে ঘৃণা করে একদিন না একদিন ঠিক ভুলে যাবে আমাকে। নতুন কোনো মানুষ আসবে ওর জীবনে, যে ওকে আমার চেয়েও বেশি ভালো রাখবে। তাই শেষমেশ এটাই করব বলে ডিসাইড করলাম। মা বাবা নয়না সবটা জানে, কিন্তু সব জেনেও সুবর্ণকে বা ওর ফ্যামিলিকে কিচ্ছুটি জানায়নি। মেয়ের সুখ তাদের চেয়ে বেশি আর কেই বা চাইবে। কিন্তু আমি স্বার্থপর হতে পারলাম না। আই এম সরি সুবর্ণ। খুব ভালো থেকো, সাবধানে থেকো, আর শরীরকে অবহেলা করো না একদম। লাভ ইউ। সমাপ্ত। কাহিনীর নাম অসমাপ্ত গল্পেরা। লেখনীতে এবং কণ্ঠে সুচন্দ্রা চক্রবর্তী। কাহিনীটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।